বাবল সর্ট, ইনসারশন সর্ট, সিলেকশন সর্ট অনেক আগে থেকেই আমরা দেখে এসেছি কম বেশি। বা এই সেমিস্টারে অ্যালগোরিদম কাজ কোর্সে আরো করার নতুন সময় দুইটা গ্রিডি সর্টিং অ্যালগোরিদম অ্যালগরিদম আমরা বোঝার দেখলাম, সময় মার্জ সর্ট বা যে কুইক দুই সর্ট। একটা সো ফান্ডামেন্ট এই সবগুলা সর্টিং অ্যালগোরিদমের সিমুলেশন কিন্তু আমরা অ্যাসেন্ডিং অর্ডারে দেখি। অ্যাসেন্ডিং অর্ডারের অর্থ কি? ছোট থেকে বড় ভ্যালুগুলা অ্যারেঞ্জ করা থাকে একটা সিরিয়ালে বা অর্ডারে। তো আপনি তাহলে সর্টিং অ্যালগোরিদম দিয়ে কিভাবে অ্যাসেন্ডিং অর্ডারের ডেটা সর্ট করতে হয় সেটার সাথে পরিচিত। সো এইটার মাইনর ভ্যারিয়েশন কি হতে পারে? হতে পারে যে আপনাকে ভ্যালুগুলা ডিসেন্ডিং অর্ডারে সর্ট করতে হবে। সো 1 2 3 4 5 6 এইভাবে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট হবে না, সর্ট হবে ডিসেন্ডিং অর্ডারে। 6 5 4 3 2 1 বড় থেকে ছোট ডিসেন্ডিং অর্ডারে সর্ট করতে হবে ভ্যালুগুলোকে। তো আপনি যদি স্ট্যান্ডার্ড মার্জ সর্ট বা কুইক সর্ট বুঝে থাকেন, তাহলে অ্যাসেন্ডিং অর্ডারের জায়গায় ডিসেন্ডিং অর্ডারে সর্ট করতে আপনার আসলে তেমন একটা সমস্যা হবে না। আপনার আইডেন্টিফাই করতে পারা উচিত যে এই অ্যালগোরিদম গুলার কোন পার্টে অল্প একটু চেঞ্জ করলেই সর্টিং এর অর্ডারটা চেঞ্জ হয়ে যাবে, অ্যাসেন্ডিং এর জায়গায় ডিসেন্ডিং অর্ডারে সর্ট হবে। সো এটা গেল খুবই ছোট একটা এক্সাম্পল যে কিরকম মাইনর ভ্যারিয়েশন পরীক্ষায় আসতে পারে। সো আমরা যদি আরেকটু চিন্তা করি যে আর কি কি ধরনের প্রবলেম আসলে বানানো যায় বা তৈরি করা যায় এই সর্টিং অ্যালগোরিদম গুলা দিয়ে, তাহলে আমাদের প্রিপারেশন নিতে আর একটু সুবিধা হবে। সো আমরা মার্জ সর্টের আলোচনাটাই শুরুতে করি। আমরা যখন মার্জ সর্ট অ্যাপ্লাই করি তখন কি হয়? শুরুতে একটা সিঙ্গেল অ্যারেকে আমরা ডিভাইড করতে থাকি হাফ সাইজে। নতুন যে স্মলার পার্টিশন গুলা আসে তাদেরকে আমরা আবারও হাফ সাইজে স্প্লিট করতে থাকি। সেরকম ভাবে আমাদের বেশ কতগুলো ধাপ বা স্টেপের দরকার হয় একটা ইন্ডিভিজুয়াল অ্যারেকে ইন্ডিভিজুয়াল সেল লেভেলে নিয়ে যাওয়ার জন্য। যখন আমরা বেস কেসে পৌঁছে যাই, এরপর আমরা রিটার্ন করা শুরু করি, বা যদি অন্যভাবে বলি, মার্জ যে ফাংশনটা আছে সেই মার্জ ফাংশনটা আমরা অ্যাপ্লাই করতে থাকি ছোট ছোট সাব অ্যারের ওপরে। সেখান থেকে আমরা বড় সাইজের সাব অ্যারে পাই। তো সাব অ্যারে গুলা মার্জ করতে করতে এক সময় আমরা কি পেয়ে যাই? ফাইনাল অ্যারেটা পেয়ে যাই সর্টেড অর্ডারে। তো এই যে মার্জের প্রসেসটা, আমরা যে মার্জিং করি, এই জায়গাটাতে আমরা কিন্তু হালকা টুইকিং করে অন্য কোনো একটা প্রবলেম সলভ করতে পারি, যেটা এক্স্যাক্টলি ভ্যালু সর্ট করে দেখাতে হবে সেই রকম প্রবলেম না। সো আমরা যখন মার্জ করি, মার্জ করার সময় আমাদের রুলটা কি থাকে? আমাদের কাছে দুইটা সর্টেড সাব অ্যারে থাকবে, বা আমাদের কাছে দুইটা সর্টেড লিস্ট থাকবে, যে লিস্টটাকে আমরা জয়েন করব বা মার্জ করব বড় একটা লিস্ট পাওয়ার জন্য। তো ক্লাসে এটা আলোচনা করা হয়েছে যে আমরা দুইটা পয়েন্টার ব্যবহার করব দুইটা সর্টেড লিস্টে। দেখব কোন পয়েন্টারের ভ্যালুটা ছোট কারেন্টলি, সেই ভ্যালুটাকে আগে যে নতুন লিস্টটা তৈরি হচ্ছে মার্জিং এর মাধ্যমে সেইখানে প্লেস করব। সো এই যে প্রপার্টিটা, দুইটা সর্টেড সাব লিস্ট আমরা মার্জ করি, মার্জ করার সময় আমরা কি কোনো অ্যাডিশনাল ইনফরমেশন দেখতে পাই? লাইক আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে দুইটা সর্টেড সাব অ্যারে আছে, আমাদেরকে বের করতে হবে এই সর্টেড সাব অ্যারের ভেতরে রাইট যে সাব অ্যারে সেইখানে কয়টা ভ্যালু আছে
যারা লেফট সাবের ভ্যালুর থেকে ছোট। সো যখন আমরা মার্চ স্কোর সাবের কয়টা ভ্যালু লেফট সাবের কয়টা ভ্যালুর থেকে ছোট, সে জিনিসটা বের করতে হবে। সো এখানে যে এক্সাম্পলটা দেখতে পাচ্ছেন, দেখেন আমরা যদি এই দুইটা স্মলার সাবেরে কনসিডার করি ওয়ান সাইজের, তাহলে দেখা যাচ্ছে রাইট সাবেরে যেটা যেখানে 27 আছে, সো রাইট সাবেরে 27 ভ্যালুটা লেফট সাবেরের 38 ভ্যালুর থেকে ছোট কিনা। অন্যভাবে বললে রাইট সাবেরের কয়টা ভ্যালু লেফট সাবেরের কয়টা ভ্যালুর থেকে স্মলার বা ছোট। এই জিনিসটা কিন্তু আমরা কাইন্ড অফ লাইক একটা ইফ ব্যবহার করে এবং ভ্যারিয়েবল ব্যবহার করে ট্র্যাক করতে পারি। যদি পাশের দুইটাতে যাই, এইখানেও আসলে দেখা যাচ্ছে রাইট সাবেরের একটা এলিমেন্ট লেফট সাবেরের থেকে ছোট। আর যদি তার পাশের গুলাতে যাই, তার নিচের স্টেপে দেখা যাচ্ছে যে লেফট সাবেরের একটা সিঙ্গেল ভ্যালুর থেকে মানে 82 এর থেকে ছোট ভ্যালু আছে রাইট সাবেরেতে, যেটা হচ্ছে 10। সো যখন আমরা মার্জিং করতে থাকবো, আমরা ইজিলি ট্র্যাক রাখতে পারি যে লেফট সাবেরের কয়টা ভ্যালু রাইট সাবেরের কয়টা ভ্যালুর থেকে ছোট। এইটার কাছাকাছি ভ্যারিয়েশন বা মোটামুটি এইটাই বলে, এই জিনিসটা পরিচিত হচ্ছে কাউন্টিং ইনভার্সন নামে। জিনিসটা অলমোস্ট সিমিলারই যা আমরা আলোচনা করছি আর যেটাকে আমরা কাউন্টিং ইনভার্সন বলি। ল্যাব ম্যানুয়ালের ডিভাইড অ্যান্ড কনকোয়ারের 4 নাম্বার প্রবলেমটা ছিল হচ্ছে কাউন্টিং ইনভার্সন। তো যদিও আমরা সেটা ল্যাবে আর করি নাই আলাদাভাবে, বাট কাউন্টিং ইনভার্সনের এই কনসেপ্টটা মনে রাখলে ভালো কাজে দিবে। সো এইরকম বিভিন্ন ধরনের ভ্যারিয়েশন আসতে পারে, যে ভ্যারিয়েশন গুলার জন্য মার্জ সর্ট বা কুইক সর্টকে হালকা মডিফাই করলেই হয়। মার্জ সর্ট নিয়ে তো আমরা একটা আলোচনা করলাম, কাছাকাছি প্রবলেম। আমরা অল্প একটু আলোচনা করি কুইক সর্ট নিয়ে। সো দেখেন কুইক সর্টে আমরা কি করি, এই যে এই ছবিটা আমরা ক্লাসেও দেখেছিলাম। কুইক সর্টে একটা এক্সিস্টিং অ্যারেকে আমরা পার্টিশন করি। পার্টিশনটা কিভাবে করি? মার্জ সর্টে তো পার্টিশন হয় নাম্বার অফ এলিমেন্টস অনুযায়ী। লেফট সাব অ্যারেতে হাফ অফ দ্য এলিমেন্টস যাবে, রাইট সাব অ্যারেতে রেস্ট অফ দ্য এলিমেন্টস যাবে। বাট কুইক সর্টে তো আর এক্স্যাক্টলি হাফ সাইজে পার্টিশনটা হয় না সব সময়। সো কুইক সর্টে পার্টিশন করার জন্য আমরা একটা পিভট ভ্যালু নেই সেই অ্যারে বা সাব অ্যারেটা থেকে। পিভট ভ্যালু এর উপরে বেস করে আমরা কি করি? পার্টিশনিং করি। যারা পিভটের থেকে ছোট বা সমান তাদেরকে লেফট সাব অ্যারেতে পাঠাই, যারা পিভটের থেকে বড় তাদেরকে রাইট সাব অ্যারেতে পাঠাই। এখন আমাদেরকে যদি এইরকম একটা কোশ্চেন করা হয় কাইন্ড অফ লাইক যে আমাদেরকে একটা অ্যারে দেওয়া আছে, আমাদেরকে খুঁজে বের করতে হবে যে অ্যারেটাতে কতগুলা ভ্যালু কে এর থেকে ছোট, অথবা কে এর যে ভ্যালু তার থেকে কতগুলা ভ্যালু বড় বা গ্রেটার অ্যারেটাতে। সো এই যে প্রবলেমটা, এইটা কি কুইক সর্টের পার্টিশন করার জিনিসটাকেই বোঝাচ্ছে না? যখন আমরা পার্টিশনিং করি তখন যদি আমাদের যেটা টার্গেট ভ্যালু কে, সেইটাকে ব্যবহার করে আমরা পার্টিশন করি, তাহলে অটোমেটিক্যালি যারা কে এর সমান বা ছোট তারা লেফটে চলে যাবে, যারা কে এর থেকে বড় তারা রাইটে চলে যাবে। সো
পার্টিশনিং এর যে সিস্টেমটা, সেই সিস্টেমটা অ্যাপ্লাই করলেই তো আমরা লিনিয়ার টাইম কমপ্লেক্সিটিতে পেয়ে যাচ্ছি যে কতগুলা ভ্যালু ছোট এবং লেফট পার্টিশনে আছে ভার্সেস কতগুলা ভ্যালু বড় এবং রাইট পার্টিশনে আছে। তো এইটার জন্য কিন্তু আপনাকে নতুন কিছু চিন্তা করে বের করতে হলো, বিষয়টা এরকম না। জাস্ট এতটুক থিঙ্কিং করা লাগবে যে পার্টিশনিং প্রসেসটা আমি জানি, সেটা কি এখানে অ্যাপ্লিকেবল? হ্যাঁ অ্যাপ্লিকেবল। ইজ ইট কারেক্ট? হ্যাঁ এটা কারেক্ট। তাহলে সেটাকে আপনি অ্যান্সার হিসাবে প্রোভাইড করবেন। সো তেমন নতুন কিছু কিন্তু লাগছে না, বাট এক্সিস্টিং যে স্টেপ গুলা আছে অ্যালগোরিদমে, সেই স্টেপ গুলা জাস্ট একটু ভালো মতো মনে রাখলেই আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে কিভাবে এইরকম একটা রিলেটেড প্রবলেমকে সলভ করা যায়। তো আমরা মার্জ ফাংশন ব্যবহার করে একটা কাছাকাছি প্রবলেম দেখলাম, আর কুইক সর্টের পার্টিশনিং স্কিমটা ব্যবহার করে আরেকটা কাছাকাছি প্রবলেম দেখলাম। তো এইরকম অনেক ধরনের স্মল ভ্যারিয়েশনস আসলে হতে পারে। লাইক ধরেন একটা ফ্রেজ বা টার্ম আছে কম্পিউটার সায়েন্সে, সেটা হচ্ছে টপ কে এলিমেন্টস। সো টপ কে এলিমেন্টস বলতে কি বোঝানো হয়? ধরেন কথার কথা, এই যে আমরা নিচে সর্টেড অ্যারেটা দেখতে পাচ্ছি। সো আমাদেরকে যদি বলা হয় টপ কে স্মলেস্ট এলিমেন্টস, যেখানে ধরেন কে এর ভ্যালু হচ্ছে 3, তাহলে আমরা বলতে পারি টপ 3 স্মলেস্ট এলিমেন্টস, ফাইন্ড আউট দ্য টপ 3 স্মলেস্ট এলিমেন্টস ফ্রম আ গিভেন অ্যারে। সো টপ 3 বা টপ কে বলতে হয় স্মলেস্ট এলিমেন্ট গুলাকে বোঝাচ্ছে, তা না হলে আমি যদি বলি টপ কে লার্জেস্ট এলিমেন্ট, তো কে যদি 3 হয় টপ 3 লার্জেস্ট এলিমেন্ট, সেটা বোঝাচ্ছে অ্যারের এন্ডিং এর 3টা ভ্যালুটাকে। আবার যদি বলি টপ কে স্মলেস্ট এলিমেন্টস, যেখানে কে এর ভ্যালু 4, তাহলে টপ 4 স্মলেস্ট এলিমেন্টস হবে এই 4টা ভ্যালু। সো আপনাকে যদি টপ কে স্মলেস্ট অর লার্জেস্ট এলিমেন্ট বের করতে বলা হয়, আপনার কি খুব কষ্ট করতে হবে আসলে, বা একদম নোভেল কোনো কিছু চিন্তা করতে হবে? আমার তো সেটা মনে হয় না। জাস্ট একটা ইন্টেজার লিস্টকে যদি আমরা সর্ট করি, তাহলে টপ কে এলিমেন্টস পাওয়াটা এফিশিয়েন্ট হয়ে আসে। স্টার্টিং থেকে বা এন্ডিং থেকে ওই কয়েকটা এলিমেন্টকে কনসিডার করলেই আমরা রেজাল্টটা পেয়ে যাব। সো আশা করি এতক্ষণে সবাই একটা আইডিয়া পেয়েছেন যে কিরকম ছোট ছোট ভ্যারিয়েশন পরীক্ষাতে আসতে পারে। আমরা অল্প কিছু আলোচনা করলাম, এক্সামে যা আসবে সেইটা সলভ করার কমপ্লেক্সিটি এর থেকে বেশি হবে না। সো এক্সাম হলে প্রশ্ন দেখে যদি মনে হয় বুঝলাম না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। কনফিডেন্স রাখতে হবে যে কোশ্চেনটা আপনার অ্যাবিলিটির ভেতরেই দেওয়া। আপনি 1-2 মিনিট চিন্তা করলেই আপনার এক্সাক্ট সলিউশন বা এক্সাক্ট সলিউশনের খুব কাছাকাছি কিছু একটা বের করতে পারার কথা। বিকজ নোভেল কোনো ট্রিক ক্লাসে আলোচনা করা হয় নাই, এরকম কোনো ট্রিক আসবে না এক্সামে। সো ডিভাইড অ্যান্ড কনকোয়ারের মার্জ সর্ট আর কুইক সর্টটা ভালো মতোই পড়তে হবে। প্রতিটা ফান্ডামেন্টাল স্টেপ বুঝে পড়তে হবে, যাতে যখন কাছাকাছি সিমিলার প্রবলেম আসবে আপনারা যাতে ইজিলি চিন্তা করতে পারেন যে কোন ট্রিকটা অ্যাপ্লাই করলে আমি আসলে সুইটেবল রেজাল্ট পাচ্ছি বা এক্স্যাক্টলি কারেক্ট রেজাল্টটা পাচ্ছি। তো এটা গেল হচ্ছে ডিভাইড অ্যান্ড কনকোয়ারের উপরে আলোচনা। কারো কি কোনো প্রশ্ন আছে বা কোনো কনফিউশন আছে? কোশ্চেন থাকলে কোশ্চেন করেন।
স্যার, মার্জ হুম। সর্টের যে কথাটা বললেন না আপনি, যে ভ্যারিয়েশন আসবে বিভিন্ন, হ্যাঁ। তো হুম। স্যার, আমরা কি তাহলে ধরেন ভ্যারিয়েশন একটা দিলেন আপনি, তো ওইটা হুম। কি মানে সিমুলেশন ওয়াইজই আমরা আপনাকে ডিফাইন করে দিব? মানে আপনি জানতে চাচ্ছেন যে যদি একটা প্রবলেম আসে সেইটার অ্যান্সার কি আপনি সিমুলেশন দিয়ে বোঝাবেন নাকি কথার কথা সিউডো কোড লিখে বোঝাবেন, হ্যাঁ এইটা হ্যাঁ কি স্যার। আপনার জি প্রশ্ন? জি জি আচ্ছা, জি। এইখানে বিষয়টা হচ্ছে এরকম যে এটা কোশ্চেনের উপরে আসলে নির্ভর করবে কোশ্চেনের ভাষাটা কি রকম। যদি কোশ্চেনের ভাষাটা এরকম হয় যে শো মি ইন আ স্টেপ বাই স্টেপ ম্যানার হাউ ইউ আর গোয়িং টু সলভ দিস প্রবলেম, সো যখন আমি এরকম ভাষা ব্যবহার করব কোশ্চেনে যে আমাকে স্টেপ বাই স্টেপ বোঝানোর জন্য যে অ্যাকচুয়ালি রেজাল্টটা কিভাবে বের হচ্ছে, তখন কিন্তু কোশ্চেনের ফোকাসটা হচ্ছে সিমুলেশনের উপরে। বাট যদি কোশ্চেনের ভাষাটা একটু অন্যরকম হয় যে গিভ মি আ সুইটেবল অ্যালগোরিদম হুইচ সলভস দিস প্রবলেম ইন দিস কমপ্লেক্সিটি, তখন তো ডিরেক্টলি বলা হচ্ছে যে আসলে সিউডো কোড বা অ্যালগোরিদম দরকার। সো যে প্রবলেমটা দেওয়া থাকবে ডিভাইড অ্যান্ড কনকোয়ারেরই হোক আর অন্য পার্টেরই হোক, ওই ভাষাটা একটু বুঝতে হবে যে কি আসলে জানতে চাওয়া হচ্ছে। এখন কেউ যদি চাওয়া হয়েছে অ্যালগোরিদম কিন্তু দিল একটা ফুল সিমুলেশন, আমি তাকে জিরো দিব না, কিন্তু সে যে ভালো নাম্বার পাবে সেটাও কিন্তু না। সো কোশ্চেনটা পড়ে একটু বুঝতে হবে। হোপফুলি এইরকম কোনো অ্যাম্বিগুইটি থাকবে না কোশ্চেনে যে আপনি কনফিউজড হয়ে যাবেন সিউডো কোড লিখবো নাকি সিমুলেশন দেখাবো। কোশ্চেনের ভাষা যথেষ্ট স্পেসিফিকই হবে। সো সিউডো কোড আর সিমুলেশন দুইটাই মনে রাখতে হবে। সরাসরি মুখস্থ লিখতে হবে এরকম আসবে না, কিন্তু এমন জিনিসই আসবে যে সিমুলেশনের সময় একটা ছোট স্টেপ চেঞ্জ করলেই হয়, বা অ্যালগোরিদম সিউডো কোডটা লেখার সময় দুই একটা স্টেপ চেঞ্জ করলেই হয়। আরেকটা কথা সেটা হচ্ছে যে সিমুলেশনের প্রবলেমে সিমুলেশন লাগবে, এইটা ট্রিভিয়াল, কিন্তু সিমুলেশন অল্প টুইকিং এর মাধ্যমে দিলাম সেটা হয়তো একটু ইজি। যদি অ্যালগোরিদম বা সিউডো কোড জানতে চাওয়া হয় তখন কিন্তু আর একটু চেঞ্জ করতে হবে, এইটা এক্সপেকটেশনে থাকবে। মিনিং হচ্ছে যে যদি আমি কোনো কিছুর অ্যালগোরিদম বা সিউডো কোড জানতে চাই, প্রবলেমের ভাষাটা হয়তো আর একটু ডিফারেন্ট থাকবে, যাতে অ্যাকচুয়ালি আপনি সরাসরি মুখস্থ লেখা শুরু না করেন, আগে আপনি কিছুটা মেন্টাল থিঙ্কিং করেন যে আচ্ছা এই অ্যালগোরিদমটাতে এরকম 10টা স্টেপ আছে, সেই স্টেপগুলোর মধ্যে কোন স্টেপটা আসলে রেলিভেন্ট, কোন স্টেপগুলাকে আমার চেঞ্জ করা দরকার, যাতে আমি কারেন্ট গিভেন প্রবলেমের জন্য এক্স্যাক্টলি কারেক্ট একটা অ্যালগোরিদম দিতে পারি। সো অ্যালগোরিদম যেটা শিখে আসবেন সেইটা অল্প কিছুটা চেঞ্জ করে লেখার এবিলিটি থাকতে হবে। অ্যালগোরিদম বা সিউডোকোড মনে রাখা কঠিন কোনো প্রসেস না। সিমুলেশন যেভাবে মনে রাখেন আপনারা, অ্যালগোরিদমও সিমিলার টেকনিকেই মনে রাখা যায়। সো অ্যালগোরিদম যখন আসবে সেখানে যদি দুইটা বা তিনটা স্টেপ চেঞ্জ করতে হয়, ভাষাটা কিভাবে লিখবেন সেইটার একটা মেন্টাল ইমেজ বা মেন্টাল প্রিপারেশন নিয়ে আসতে হবে। সিমুলেশন মনে রাখাও যে কথা, অ্যালগোরিদম মনে রাখাও একই কথা। সিমুলেশনে ডেটা ভ্যালু লিখতে হয়, অ্যালগোরিদমে সিউডো কোড লিখতে হবে, এতটুকুই পার্থক্য। এছাড়া মনে রাখার ক্ষেত্রে আর আসলে তেমন কোনো পার্থক্য নাই। তো অ্যালগোরিদম লেখার ভাষার সাথে আপনাদেরকে কমফোর্টেবল হতে হবে। যেহেতু আমি ক্লাসে খুব ডিটেইলে আলোচনা করি নাই যে কিভাবে অ্যালগোরিদমটা লাইন
লাইন বাই লাইন আমরা লিখতে পারি। সো হালকা লেনিয়েন্ট ভাবেই আপনাদের অ্যান্সারকে কনসিডার করা হবে। তো আপনি যদি যা তা লেখেন বা যা মাথায় আসলো তাই লিখে দেন তাহলে তো হবে না। বাট যদি আপনার লেখার ভাষায় ছোটখাটো কোনো অসঙ্গতি থাকে সেইটা আমি কনসিডার করব, সমস্যা নাই। মোটামুটি কারেক্ট একটা ফরম্যাটে লিখলেই হবে। সেম অ্যালগোরিদম এক এক জায়গায় এক এক ভাবে লেখে, এক এক ভাবে লেখে বলতে স্টেপ যে আলাদা সেইটা না, বাট ভাষাটা বোঝানো যে ভাষায় লেখে সেইটা একটু আলাদা হয়। সো আপনি যে ভাষাতেই অ্যালগোরিদম শিখে আসেন না কেন সমস্যা নাই, ওই রকম ভাষাতেই অ্যান্সার করেন। বাট একটু কেয়ারফুল থাকেন যে চেঞ্জটা আসলে কোথায় দরকার। মাইনর এরর থাকলে সেটা কনসিডার করা হবে, কোনো সমস্যা নাই। জাস্ট না বুঝে উল্টাপাল্টা কিছু লিখে দিয়েন না, যতটুক বোঝেন সেইটাকে লেখায় ফুটিয়ে তোলার চেষ্টা করেন। আচ্ছা, তাহলে ডিভাইড অ্যান্ড কনকোয়ার সম্পর্কে আশা করি আমরা একটা ধারণা পেলাম। তো এরপরে যদি আমরা যাই গ্রিডি টপিকে আমরা কয়টা প্রবলেম দেখেছি কেউ বলেন দেখি। গ্রিডি টপিকের আন্ডারে আমরা কয়টা প্রবলেম দেখেছি? স্যার দুইটা প্রবলেম স্যার ছিল। দুইটা দুইটা দুইটা? নামগুলা বলেন দেখি কোন দুইটা। স্যার একটা হচ্ছে আপনার হাইয়েস্ট থ্রি হাইট ভ্যালুজ অফ আ স্টুডেন্ট ইন আ সেকশন, মানে প্রপার্টি আর কি ছিল। তো আর একটা হচ্ছে আপনার একটা অ্যারে থেকে পেয়ার পেয়ার করে আমরা কতগুলো হাইয়েস্ট ভ্যালু নিতে পারবো এরকম আর কি ছিল স্যার। আমরা স্যার ফ্র্যাক ফ্র্যাকশনাল ন্যাপস্যাক আর হচ্ছে যে হ্যাঁ, অ্যাকুমুলেশন। হ্যাঁ, আমরা আসলে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক একটা স্ট্যান্ডার্ড প্রবলেম এটা দেখেছি। আরেকটা খুবই স্ট্যান্ডার্ড প্রবলেম হচ্ছে অ্যাক্টিভিটি সিলেকশন, সেইটাও দেখেছি। ল্যাব আর থিওরি দুইটা মিলিয়েই আমরা প্রবলেমগুলা কিছুটা করে দেখেছি। আপনি যে একজন যে বললেন যে টপ থ্রি হাইটস ইন আ ক্লাস, তো সরি, এই টপ থ্রি হাইটস ইন আ ক্লাস এটা আমরা আলোচনা করেছি, স্টেপ বাই স্টেপ দেখেছিও। সো এই টপ থ্রি হাইটস ইন আ ক্লাস আসলে ছিল হচ্ছে একটা ছোট ইন্ট্রোডাক্টরি প্রবলেমের মতো। যদি আপনাদের মনে থাকে যে ডিভাইড অ্যান্ড কনকয়ার শুরু করার আগে আমরা কিন্তু ছোট ছোট কিছু জিনিস দেখেছিলাম। লাইক একটা নাম্বার যদি এন দেওয়া থাকে, এন কে আমরা কতবার টু দিয়ে ডিভাইড করতে পারি আনটিল এন এর ভ্যালু জিরো হয়। সো ওইটা ছিল একটা ইন্ট্রোডাক্টরি কনসেপ্ট ডিভাইড অ্যান্ড কনকয়ারের জন্য, যেটার সরাসরি অ্যাপ্লিকেশন আমরা মার্জ সর্টে দেখতে পেয়েছি, বা কুইক সর্টের বেস্ট কেস অথবা মার্জ সর্টের ওর্স্ট কেস। কেন এন লগ এন হয় সেটা বোঝার জন্য কিন্তু এই এন কে টু দিয়ে ডিভাইড করতে হবে, এই কনসেপ্টটা বোঝা দরকার। সো এন কে টু দিয়ে কতবার ডিভাইড করা যায় এটা যেরকম একটা ইন্ট্রোডাক্টরি কনসেপ্ট ছিল, একই রকম ভাবে একটা ক্লাস থেকে টপ তিনটা হাইটের স্টুডেন্ট সিলেক্ট করা এইটাও একটা ইন্ট্রোডাক্টরি প্রবলেম ছিল গ্রিডি অ্যালগোরিদম গুলার জন্য। সো এইগুলা তো অবশ্যই মনে রাখতে হবে। মার্জ সর্টের ক্ষেত্রেও আমি এক্সপ্লিসিটলি বলি নাই, বাট ওই লগ টু বেস এন এটা কিন্তু বুঝে মনে রাখতে হবে। কমপ্লেক্সিটি থেকে কিন্তু কিছু কোশ্চেন আসতে পারে, সেইখানে হয়তো সরাসরি মুখের ভাষায় প্রশ্নটা দেওয়া থাকবে না, হয়তো সিউডো কোড বা কোড স্নিপেট দেওয়া থাকতে পারে। আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে ওই সিউডো কোড বা কোড স্নিপেটের কমপ্লেক্সিটি কত। যাই হোক, এটা আগে বলি নাই, বলে রাখলাম। এখন গ্রিডি নিয়ে যা বলতে যাচ্ছিলাম,
সেটা হচ্ছে যে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক আমরা আলোচনা করেছি, আমরা প্রবলেম ডেফিনেশনটা জানি এবং এটা সলভ করাও আসলে খুব ইজি। সো এটা মনে রাখতে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না, বাট মাথায় রাখতে হবে যে মাইনর ভ্যারিয়েশন আসতে পারে। সো আমরা ফ্র্যাকশনাল ন্যাপস্যাকে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করি। এখন একটু আগেই যেরকম বললাম ডিভাইড অ্যান্ড কনকোয়ারে, যে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করা শিখেছি, তো ডিসেন্ডিং অর্ডারে কি আমরা সর্ট করতে পারবো না? পারা তো উচিত। জাস্ট একটা চেঞ্জ দরকার পুরো অ্যালগোরিদমে বা কোডে, একটা দুইটা চেঞ্জ করলেই ডিসেন্ডিং অর্ডারে সর্ট হয়ে যায়। একই রকম ভাবে এই যে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক আমরা ম্যাক্সিমাইজ করার চেষ্টা করি আমাদের প্রফিট, এই প্রবলেমটাকে কি ঘুরিয়ে বলা যায় না যে আমাদেরকে কিছু অপশন সিলেক্ট করতে হবে যার মাধ্যমে আমাদের অ্যাকচুয়ালি লস হয় ইন সাম ওয়ে। সো আমাদেরকে কতগুলো অপশন দেওয়া থাকবে, এক একটা অপশনে এক এক ধরনের লস হবে। সো আমাদেরকে কতগুলো অপশন সিলেক্ট করতে হবে আমাদের অ্যাবিলিটি বা ক্যাপাসিটি অনুযায়ী, মাথায় রাখতে হবে যাতে জিনিসটা মিনিমাইজ করা যায়। সো মাত্রই আমি যে জিনিসটা বললাম এটাকে কি কোনোভাবে অ্যারেঞ্জ রিঅ্যারেঞ্জ করে ফ্র্যাকশনাল ন্যাপস্যাকের সাথে ম্যাপ করা যায়? ফ্র্যাকশনাল ন্যাপস্যাকের যে কনসেপ্টটা, তার কাছাকাছি কনসেপ্ট অ্যাপ্লাই করে কি এই প্রবলেমটা সলভ করা যাবে? তো সেইটা নিয়ে ভাবতে হবে। তো গ্রিডিতে আমরা ফ্র্যাকশনাল ন্যাপস্যাক দেখেছি, অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেমটা নিয়েও আমরা আলোচনা করেছি। আমরা জানি যে কতগুলা সেট অফ অ্যাক্টিভিটিস দেওয়া থাকবে, এই সেট অফ অ্যাক্টিভিটিস এর ভেতর থেকে আমাদেরকে ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাক্টিভিটিস কমপ্লিট করতে হবে। সো ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাক্টিভিটিস আমরা কমপ্লিট করার জন্য গিভেন অ্যাক্টিভিটি গুলাকে এন্ডিং টাইমের ভিত্তিতে বা ফিনিশিং টাইমের ভিত্তিতে সর্ট করতাম আমরা। তো তারপরে আমরা সবার আগে যে শেষ হয় তাকে আগে ফিনিশ করি, তার সাথে যারা ওভারল্যাপিং তাদেরকে বাদ দিয়ে দেই, তারপরে সর্টেড লিস্টে যে অ্যাক্টিভিটিটা ভ্যালিড সেইটাকে আমরা আবার ফিনিশ করি। এইরকম ভাবে আমরা পুরাটা লিস্ট ট্রাভার্স করি এবং আমরা অ্যান্সারটা পাই যে ম্যাক্সিমাম কতগুলো অ্যাক্টিভিটি ফিনিশ করা সম্ভব। তো এই অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেমটাকে আমরা হালকা একটু চেঞ্জ করতে পারি কিভাবে? আপনারা একটু ভিজুয়ালি চিন্তা করেন, অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেমে যে জিনিসগুলো আমরা দেখি, এই যে এখানে ছবিতে দেখা যাচ্ছে এক একটা লাইন সেগমেন্ট এক একটা অ্যাক্টিভিটি। এখন খুবই সিম্পল ভ্যারিয়েশন কি হতে পারে কোশ্চেনের ভাষায়? ধরেন আপনারা এইগুলাকে অ্যাক্টিভিটি হিসাবে ভিজুয়ালাইজ করেন, শিখে আসলেন, পড়ে আসলেন যে এইগুলো অ্যাক্টিভিটি, এইটার ডেফিনেশন হচ্ছে ওভারল্যাপিং অ্যাক্টিভিটি, আমাকে একটা অ্যাক্টিভিটি নিতে হবে, ওভারল্যাপিং গুলা বাদ দিতে হবে, নেক্সট অ্যাভেলেবল অ্যাক্টিভিটি নিতে হবে। আপনি শিখে প্রিপেয়ার্ড হয়ে আসলেন পরীক্ষার হলে। পরীক্ষার হলে এসে দেখলেন আপনাকে এমন একটা কোশ্চেন দেওয়া হয়েছে যেটার ভাষার ধরন সিমিলার, কিন্তু অ্যাক্টিভিটি ওয়ার্ডটা সেই কোশ্চেনে ইউজ করা হচ্ছে না। কোশ্চেনে হয়তো আপনাকে বলা হচ্ছে কতগুলা লাইন সেগমেন্ট কনসিডার করতে। So, আপনাকে কতগুলা লাইন সেগমেন্ট সিলেক্ট করতে হবে যাতে নাম্বার অফ লাইন সেগমেন্ট সিলেক্টেড ম্যাক্সিমাইজড হয় এবং যাতে লাইন সেগমেন্ট গুলার ভেতরে কোনো ওভারল্যাপ না থাকে।
এইরকম ভাষায় যদি কোশ্চেনটা আসে, তাহলে কি আমরা সহজেই আইডেন্টিফাই করতে পারবো না যে এটা আসলে অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেমই? জাস্ট অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেম আমরা মনে রেখেছি এইভাবে যে এন্ডিং টাইমটা কনসিডার করতে হবে, স্টার্টিং টাইমটা কনসিডার করতে হবে। এন্ডিং টাইম আর স্টার্টিং টাইম এই দুইটার বদলে আমাদেরকে এখন কি কনসিডার করতে হবে যদি লাইন সেগমেন্ট দিয়ে কোশ্চেনটা আসে? এন্ডিং কোঅর্ডিনেট, স্টার্টিং কোঅর্ডিনেট। চেঞ্জ কিন্তু এতটুকুই, আপনি অ্যাক্টিভিটি সিলেকশন অ্যালগোরিদমটাই অ্যাপ্লাই করছেন প্রবলেমটা সলভ করার জন্য, জাস্ট ভাষা একটু চেঞ্জ করে দেওয়া। সো আশা করি বুঝতে পারছেন আপনারা যে কিরকম ভ্যারিয়েশন আসতে পারে। সো এই যে গেল ফ্র্যাকশনাল ন্যাপস্যাক আর অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেম, এরা তো ইম্পর্টেন্ট অবশ্যই। সো আর কে বাকি আছে? একদম লাস্ট ক্লাসে আমরা কি পড়েছিলাম বলেন দেখি? মানে একদম লাস্ট ক্লাসে না, একদম লাস্ট ক্লাসে তো আমরা রবিন কার্প অ্যালগোরিদমটা দেখেছিলাম। তার আগের ক্লাসে কি দেখেছিলাম সেটা বলেন। স্যার হাফম্যান এনকোডিং। হাফম্যান, হ্যাঁ। সো হাফম্যান এনকোডিংটা বাকি আমাদের গ্রিডি থেকে। হাফম্যান এনকোডিংটার ক্ষেত্রে খুব যে ভ্যারিয়েশন আসবে এইরকম না। হাফম্যান এনকোডিং থেকে যদি কিছু আসে সেইটা মোটামুটি বেসিক লেভেলেই আসবে। কিছুটা চিন্তা করতে হবে যে এই টুইকিংটা কিভাবে করা যায়, খুব বেশি চিন্তা করা আসলে লাগবে না। তো আমরা যদি একদমই বেসিক লেভেল থেকে চিন্তা করি, যেরকম আমরা এতক্ষণ চিন্তা করলাম, যে আপনি জাস্ট চিন্তা করেন রিকোয়ারমেন্টটা যদি ফ্লিপ করে দেওয়া হয়। ফ্লিপ করে দেওয়া মানে কি? জাস্ট মাছ ভাজার সময় যেরকম উল্টায় সেইভাবে উল্টে দেওয়া। সো হাফম্যানের কোশ্চেনটা আসলে কিরকম, বা প্রবলেম ডেফিনেশনটা আসলে কিরকম, যে আমাদেরকে কতগুলা গ্রুপ অফ ক্যারেক্টার্স দেওয়া হয়েছে, এই গ্রুপ অফ ক্যারেক্টার্স এর সাইজটা রিডিউস করতে হবে। তো তারা যে কোডিং স্কিমে বর্তমানে আছে সেই কোডিং স্কিমটা চেঞ্জ করতে হবে। ফিক্সড লেংথ কোডিং স্কিম থেকে ভ্যারিয়েবল লেংথ কোডিং স্কিমে আমাদেরকে যেতে হবে। তো এই ট্রি কনস্ট্রাকশন প্রসেসটা আমরা দেখেছি ক্লাসে, কিভাবে ট্রিটা কনস্ট্রাক্টেড হয়, কিভাবে যাদের ফ্রিকোয়েন্সি কম তারা ট্রি এর অনেক নিচে থাকে, আর যার ফ্রিকোয়েন্সি খুব বেশি সে রুট নোডের কাছাকাছি থাকে। তো এই জিনিসটা আমরা শিখেছি। এখন এইটার মাইনর ভ্যারিয়েশন কি হতে পারে? তো কথার কথা, আমাদেরকে যদি উল্টা কাজটা করতে বলা হয়, যে কতগুলা গ্রুপ অফ ক্যারেক্টার্স আমাদের কাছে আছে, আমাদের টার্গেট হচ্ছে কিভাবে আমরা মোস্ট নাম্বার অফ বিটস অর ম্যাক্সিমাম নাম্বার অফ বিটস ব্যবহার করতে পারি, যাতে এই জিনিসগুলা স্টোর করতে জায়গা বেশি লাগে। সো আপনাদের মনে হতে পারে যে আমি তাহলে প্রতিটা ক্যারেক্টারের জন্যই 20 বিট করে নেই, 50 বিট করে নেই, তাহলেই তো জায়গা বেশি লাগবে। বিষয়টা এরকম না, আরো অ্যাডিশনাল কনস্ট্রেইন্টস দেওয়া থাকবে কোশ্চেনে, যে জন্য আপনাকে আসলে ভ্যারিয়েবল লেংথ কোডিং স্কিমই ব্যবহার করতে হবে। জাস্ট স্ট্যান্ডার্ড হাফম্যানে আমরা কমানোর চেষ্টা করি যে স্পেসটা লাগবে, ভ্যারিয়েশনে আমরা হয়তো বাড়ানোর চেষ্টা করব। এর থেকে বেশি কঠিন কিছু হাফম্যান থেকে আসবে না। বাট হাফম্যান থেকে স্ট্যান্ডার্ড সিমুলেশন অর ভেরি ক্লোজ টু স্ট্যান্ডার্ড সিমুলেশন এইরকম প্রবলেম আসার চান্স একটু বেশি। যেহেতু আমরা আলোচনা করেছি কম, বেশি কঠিন কিছু আসবে না, যাই আসবে সিম্পলি আসবে হাফম্যান থেকে। সো
ওই ক্যালকুলেশনটা যে ইনিশিয়াল ডেটা সেটে কত বিট লাগে স্টোর করার জন্য, আর হাফম্যান এনকোডিং অ্যাপ্লাই করার পরে কত বিট লাগে স্টোর করার জন্য, এই ক্যালকুলেশন গুলাও টুকটাক দেখে আসতে হবে, কারণ কতখানি স্পেস সেভ হলো এইরকম ইনফরমেশন হয়তো আপনার কাছে জানতে চাওয়া হতে পারে। সো এগুলো তো আগের দিকের স্লাইডে দেওয়া আছে, খুব বেশি বড় কোনো ভ্যারিয়েশন আসবে না। শিখেন হাফম্যান, পারার কথা এক্সাম হলে, না পারার কোনো কারণ নাই। সো তাহলে গ্রিডি যে অ্যালগোরিদম গুলা আমরা দেখেছি সেইগুলা নিয়েও মোটামুটি একটা আলোচনা হলো। এখন কে বাকি থাকে বলেন দেখি, কোন ক্যাটাগরি বাকি যেটা আমরা ক্লাসে আলোচনা করেছি বাট এখনো মেনশন করি নাই? স্যার রবিন। রবিন কার্প অ্যালগোরিদম। সো আমরা স্ট্রিং ম্যাচিং থেকে কিছু জিনিস দেখেছি। আমরা শুরুতে আলোচনা করেছিলাম যে নাইফ স্ট্রিং ম্যাচিং বা বেসিক স্ট্রিং ম্যাচিং কিভাবে হয়। সেখানে আমরা দেখেছি যে নাইফ স্ট্রিং ম্যাচিং এর রান টাইম কমপ্লেক্সিটি হচ্ছে কোয়াড্রেটিক, এন ইন্টু এম বা এম ইন্টু এন, যেটাই বলি না কেন, কোয়াড্রেটিক কমপ্লেক্সিটি। সো দেন আমরা আইডেন্টিফাই করেছি যে নাইফ স্ট্রিং ম্যাচিং এ ভেতরের যে লুপটা থাকে, আমাদের তো নেস্টেড লুপ দরকার হয়, ভেতরের লুপটাকে আমরা কিভাবে রিমুভ করতে পারি। সো সেই জন্য হ্যাশিং কি সেইটা নিয়ে আলোচনা হয়েছে। তারপরে আমরা কিছু সিম্পল হ্যাশিং অ্যাপ্রোচ দেখেছি, যেটার মাধ্যমে আমরা অ্যাটলিস্ট বাই হ্যান্ড রিজনেবল একটা হ্যাশ ভ্যালু বের করতে পারি, যেটা অন্য কোনো স্ট্রিং এর সাথে ম্যাচ করবে না। সো মোটামুটি ইউনিক একটা হ্যাশ ভ্যালু স্ট্রিং থেকে কিভাবে অবটেইন করা যায় সেটা কিন্তু আমরা দেখেছি ক্লাসে। তারপরে আমরা বোঝার চেষ্টা করেছি বা দেখেছি যে কিভাবে বেসিক স্ট্রিং ম্যাচিংয়ে যদি আমরা হ্যাশিং অ্যাপ্লাই করি তাহলে সেটার কমপ্লেক্সিটি কমানো সম্ভব। এইটাও আমরা দেখেছি বা আলোচনা করেছি। সো যখন আমরা হ্যাশিং অ্যাপ্লাই করেছি প্যাটার্নের ওপরে, সেইটা তো সিম্পল কাজ, একবার হ্যাশ ভ্যালুটা ক্যালকুলেট করলেই হয়। সো স্ট্রিং ম্যাচিং এর লুপ শুরু করার আগে আমরা একবার হ্যাশ করব প্যাটার্নের টেক্সটটাকে, এবং সেই প্যাটার্নের টেক্সটের হ্যাশ ভ্যালুটা আমরা লুপের ভেতরে বারবার ব্যবহার করব। আমরা এটাও দেখেছি যে প্যাটার্নের সাইজ বা লেংথ যত, সেই কয়েকটা সাইজের একটা উইন্ডো আমরা মেইন টেক্সট অথবা লং টেক্সটের উপরে অ্যাপ্লাই করি। সো উইন্ডোর ভেতরের ক্যারেক্টার বা এলিমেন্ট গুলাকে আমরা ম্যাচ করানোর চেষ্টা করি প্যাটার্নের সাথে। এখন প্যাটার্ন যেহেতু আর স্ট্রিং নাই, অরিজিনাল টেক্সটের উইন্ডোর ভেতরেও আর ক্যারেক্টার সরাসরি কনসিডার করা হবে না। আমরা সে উইন্ডোর ভেতরের ক্যারেক্টার গুলা নিয়ে একটা হ্যাশ ভ্যালু বের করব। তারপরে সেই অরিজিনাল টেক্সটের উইন্ডোর হ্যাশ ভ্যালু আর প্যাটার্নের হ্যাশ ভ্যালু দুইটা ইন্টেজার আমরা সিঙ্গেল ইনস্ট্রাকশনে কম্পেয়ার করতে পারি। সো আমরা দুইটা হ্যাশ ভ্যালু কম্পেয়ার করে বলবো যে এরা সিমিলার নাকি সিমিলার না। এটা হচ্ছে রবিন কার্পের বেসিক আইডিয়া। সো যে চ্যালেঞ্জটা আমরা দেখেছিলাম সেটা হচ্ছে যে লং টেক্সটে বা মেইন স্ট্রিং এ আমরা যে স্লাইডিং উইন্ডোটাকে সরাবো এক ঘর, আমরা যে রাইটে শিফট করব এক সেল করে, তখন আসলে আমাদের হ্যাশ ভ্যালু আবার নতুন করে ক্যালকুলেট করার দরকার হয়। আমরা যদি বেসিক্যালি চিন্তা করি যে পুরা উইন্ডোর হ্যাশ ভ্যালু আবার ক্যালকুলেট করে নিব, তাতে কিন্তু ঝামেলা আছে। তাহলে কিন্তু আমাদের কমপ্লেক্সিটি আলটিমেটলি কোয়াড্রেটিকে গিয়ে দাঁড়াবে। সেই জন্য আমরা কি করি, আমরা ক্লেভারলি একটা নতুন
টেকনিক অ্যাপ্লাই করি যেটাকে বলা হয় রোলিং হ্যাশ। রোলিং হ্যাশ টেকনিকে পুরাটা উইন্ডোর হ্যাশ ভ্যালু ক্যালকুলেট করার দরকার হয় না। উইন্ডো থেকে যে এলিমেন্টটা বের হয়ে যায় শিফট করার পরে তার কন্ট্রিবিউশন আমরা হ্যাশ ভ্যালু থেকে বাদ দেই। আর উইন্ডোটা শিফট করার ফলে নতুন যে এলিমেন্টটা অ্যাড হয় তার কন্ট্রিবিউশনটা আমরা হ্যাশ ভ্যালুতে অ্যাড করি। সো এরকম ভাবে উইন্ডোটা স্লাইড করতে থাকে লেফট থেকে রাইটে। স্লাইড করলেই আর পুরা উইন্ডোর হ্যাশ ভ্যালু ক্যালকুলেট করতে হয় না। লেফটের এলিমেন্টেরটা বাদ দেই, রাইটের নতুন এলিমেন্টেরটা অ্যাড করি। এইভাবেই আমরা পুরানো হ্যাশ ভ্যালু ব্যবহার করে নতুন হ্যাশ ভ্যালু অবটেইন করতে পারি। সেই জিনিসগুলো আলোচনা করা হয়েছে ক্লাসে, মনে রাখবেন সবাই। রবিন কার্ভ থেকে খুব একটা পেঁচানো কোনো কিছুই আসবে না। সো রবিন কার্ভ কি, কেন এটা নাইভ অ্যাপ্রোচের থেকে বেটার, কিভাবে সিমুলেশনটা হয়, রোলিং হ্যাশটা কি, হ্যাশ ভ্যালু ব্যবহার করার সুবিধাগুলা কি, এই জিনিসগুলোর সাথে পরিচিত থাকলেই হবে। ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হচ্ছে যে রবিন কার্ভের সিমুলেশন কিন্তু যদি দেখে বুঝে আসেন শেষ করতে পারবেন না। সো আপনি দেখলেন রবিন কার্ভের সিমুলেশন, দেখে মনে হলো যে আমি তো মেধাবী, আমার তো বুঝে ফেলছি এটা, সেই পরীক্ষার হলে গিয়ে অ্যান্সার করব। পরীক্ষার হলে যদি আসেও জিনিসটা আপনি শেষ করতে পারবেন না। কারণ নর্মালি যেভাবে সিমুলেশন করার সাথে আমরা পরিচিত, রবিন কার্ভের সিমুলেশনটা দেখতে একটু অন্যরকম, যেটা একটা প্রবলেম। সেকেন্ড প্রবলেমটা হচ্ছে যে রবিন কার্ভের সিমুলেশনে এই যে টু এর পাওয়ার, ক্যারেক্টারের ইন্ডেক্স, ক্যারেক্টারের রিলেটিভ পজিশন, এই যে বিষয়গুলা ছোট ছোট যে ভ্যালুগুলা আমরা ব্যবহার করি টোটাল সিমুলেশনে হ্যাশ ভ্যালু অবটেইন করার জন্য, কন্ট্রোল করার জন্য, এইটা যদি লিখে শিখে না আসেন পরীক্ষার হলে খুবই কনফিউজিং লাগবে জিনিসটা। সো আপনি হয়তো জিনিসটা বোঝেন, বাট আপনি যে প্রবলেমটা ফেস করবেন যে কিভাবে আমি গুছিয়ে লিখতে পারি। আপনি যদি মনে করেন লেখা শুরু করলাম শেষ তো হবেই, দেখা যাবে এত বেশি লিখে ফেলছেন অন্য কিছু অ্যান্সার করার টাইম পাচ্ছেন না। আবার যদি মনে করেন যে খুব অল্প একটু লিখি তাইলে তো তাড়াতাড়ি শেষ হবে, তখন দেখা যাবে আপনি আসলে মোটামুটি ইনকমপ্লিট একটা সিমুলেশন দিচ্ছেন, বা সিমুলেশনের যে স্টেপগুলা ইম্পর্টেন্ট শো করা সেইটা হয়তো আপনি দিচ্ছেন না ঠিক মতো। তো সেই জন্যই বললাম যে অন্য সিমুলেশন যেভাবেই শিখেন যাই করেন আশা করি কম বেশি পারবেন, কিন্তু রবিন কার্পেটটা একটু প্র্যাকটিস করে আসা ভালো। বাই এনি চান্স যদি এক্সামে এটা আসে তাহলে তো ভালোই, প্র্যাকটিস করে আসছেন, অ্যান্সার করলেন, ভালো মার্কস পাবেন। সো রবিন কার্পের সিমুলেশনটা সবাই একবার বা দুইবার হইলেও খাতা কলমে প্র্যাকটিস করে আসবেন। এক্সাম হলে কিভাবে বোঝাবো স্টেপ বাই স্টেপ এটা চিন্তা করে অ্যান্সার করতে গেলে অন্য কোশ্চেন অ্যান্সার করার টাইম কিন্তু পাবেন না। সো এই ছিল আমার দিক থেকে মোটামুটি যা বলার। এখন আপনারা কোশ্চেন করেন, আপনাদের কি জানার আছে বা কি কনফিউশন আর সমস্যা আছে সেটা নিয়ে প্রশ্ন করতে পারেন। হ্যালো। স্যার, হ্যাঁ আপনি বলেন। আমাদের যে এই যে রবিন কার্ভে হ্যাশ ভ্যালুটা শিখিয়েছিলেন না, ওই যে লেফট থেকে রাইটে সোয়াইপ করে করে বাদ দিয়ে দিয়ে করতে হয় যে স্যার, ওই হুম। স্লাইডটা একটু যাবেন স্যার, একটু আর একটু সামারি করে দিবেন। দাঁড়ান। এইটা এইটা, স্যার, হ্যাঁ। হ্যাঁ, এখান থেকে কি জানতে চাচ্ছেন আবার বলেন একটু।
স্যার ওই যে মানে বাদ দিয়ে দিয়ে নতুন ইয়া নিয়ে নতুন ক্যারেক্টার নিয়ে আবার হ্যাশিং করতে হয় যে ওই ব্যাপারটা স্যার। আচ্ছা, বিষয়টা হচ্ছে, তাহলে আমি, আমার নোটপ্যাড গেল কই, দাঁড়ান। তো বিষয়টা হচ্ছে যে হ্যাশ ভ্যালু ক্যালকুলেট করা, এটার অর্থটা কি? আমাদেরকে কতগুলা ক্যারেক্টার দেওয়া থাকবে, সিঙ্গেল ক্যারেক্টারেরও হ্যাশ ভ্যালু হয়, আবার মাল্টিপল ক্যারেক্টার একসাথে তাদেরও হ্যাশ ভ্যালু হয়। সো আমাদেরকে হ্যাশ বের করতে হবে। এখন যদি মাল্টিপল ক্যারেক্টারের হ্যাশ বের করতে হয়, তাহলে মাল্টিপল ক্যারেক্টার টোটাল প্রসেসটাতে কন্ট্রিবিউট করছে। এখন সমস্যার জায়গাটা কোনটা? সমস্যার জায়গাটা হচ্ছে যে যখন আমরা উইন্ডোটা স্লাইড করার সময় তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে উপরে লং একটা টেক্সট আছে আর নিচে প্যাটার্নটা দেখা যাচ্ছে। সো লং টেক্সটটাকে যদি আমরা একটু লিখে নেই তাহলে মনে হয় বেটার হবে। সো আমরা লং টেক্সটটাকে একটু নোটপ্যাডে লিখে নেই আগে। সো এইটা হচ্ছে লং টেক্সট, আর নিচে আমরা নেই আমাদের প্যাটার্নটা। এখন দেখেন প্যাটার্নের যে হ্যাশ ভ্যালুটা, সেইটা তো আমরা শুরুতে যদি একবার ক্যালকুলেট করি সেইটাই এনাফ। সো প্যাটার্নের হ্যাশ ভ্যালুটা আমরা একবার ক্যালকুলেট করব। এটা সেন্স মেক করবে না, আমি জাস্ট লেখার জন্য লিখছি যে প্যাটার্নের হ্যাশ ভ্যালুটা হচ্ছে কথার কথা 9। আর এই যে লং টেক্সট, এই লং টেক্সটের প্রথম 4টা ক্যারেক্টারের হ্যাশ ভ্যালু আমাদের লাগবে। সো প্যাটার্নে 4টা ক্যারেক্টার আছে বলে লং টেক্সটে আমরা 4 সাইজের একটা উইন্ডো অ্যাপ্লাই করব। সেই উইন্ডো ইনিশিয়ালি এই ক্যারেক্টার গুলাকে ধারণ করে। সো প্যাটার্নের জন্য আমরা একবার হ্যাশ করলাম, কিন্তু যখন লং টেক্সটের জন্য আমরা হ্যাশ করব তখন কি একবার হ্যাশিং লাগবে নাকি বারবার লাগবে? সো আমি শুরুতে প্রথম 4টা ক্যারেক্টারকে হ্যাশ করলাম, ধরলাম আমরা পাচ্ছি হচ্ছে 7। সো এর পরে কি হবে? এই যে প্যাটার্নটা এক ঘর শিফট করবে। প্যাটার্নটা যখন এক ঘর শিফট করবে বা একটা ক্যারেক্টার শিফট করবে, তখন তো ওপরের যে উইন্ডোটা সেইটাও শিফট করবে। তাহলে শুরুতে উইন্ডোতে ছিল 4টা 0, সেইটার হ্যাশ আমরা বের করেছি, প্যাটার্নের সাথে ম্যাচ করেছি। নেক্সট উইন্ডোটা যেখানে থাকবে সেখানে আমরা আবার নতুন ক্যারেক্টার পাচ্ছি, পুরানো ক্যারেক্টার বাদ দিচ্ছি। সো ওপরে উইন্ডোটা যখন শিফট করবে তখন আমাদেরকে আবারও সেইটার হ্যাশ ক্যালকুলেট করতে হবে, যাতে আমরা সেইটা প্যাটার্নের হ্যাশের সাথে কম্পেয়ার করতে পারি। এই সেম প্রসেসই চলতে থাকবে। প্যাটার্ন আরেক ঘর শিফট করবে, প্যাটার্ন আরেক সেল শিফট করলে ওপরের যে উইন্ডোটা সেইটাও রাইটে আরেকটা সেল শিফট করবে। সো এই যে ওপরের উইন্ডোর ভ্যালুটা,
এইটাকে তাহলে আবারও কি করতে হবে, নতুন করে হ্যাশ করতে হবে, হ্যাশ ভ্যালু কিছু একটা পাবো। ফাইন। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি ওপরে যে 4টা করে ক্যারেক্টার আমরা নেই প্যাটার্নের সাথে ম্যাচ করার জন্য, এই প্রতিবার 4টা করে ক্যারেক্টার যখন নেই তখন আগের পার্টের সাথে কিছু কমন থাকে। এই নোটপ্যাডে তো বোল্ড করা যাবে না, আমরা ওয়ার্ডে শিফট করি, দাঁড়ান। তো দেখেন, প্রথম 4টা ক্যারেক্টার যখন আমরা নিয়েছিলাম তখন হ্যাশ ভ্যালু আসলো হচ্ছে এইটা। সেকেন্ড যখন আমরা তারপরের 4টা নিব তখন কিন্তু পুরাটার হ্যাশ ভ্যালু ক্যালকুলেট করার দরকার নাই, বিকজ এই যে 4টা ক্যারেক্টার ওদেরকে আমি এইখানে লিখি। এই 4টা ক্যারেক্টার অরিজিনাল উইন্ডোতে ছিল। উইন্ডো যখন একটা সেল শিফট করলো, ও শিফট করেছে, এইটার অর্থ কি, নতুন একটা ক্যারেক্টার অ্যাড হয়েছে, পুরানো একটা ক্যারেক্টার বাদ পড়েছে। সো এই যে ক্যারেক্টারটা ও বাদ পড়েছে, আর এই যে ক্যারেক্টারটা ও অ্যাড হয়েছে। কিন্তু মাঝখানে যারা আছে, এই যে ওপরের 3টা ক্যারেক্টার, লাস্টের আর নিচের শুরুর 3টা ক্যারেক্টার, এরা কিন্তু এই উইন্ডো এর ভেতরে সেম বা কমন। উইন্ডোটা যখন একটা সেল শিফট করা হচ্ছে, মাঝখানের এলিমেন্ট গুলা কিন্তু কমন আছে। সবচেয়ে পুরানো এলিমেন্টটা বাদ পড়ে যাচ্ছে, একদম নতুন একটা এলিমেন্ট অ্যাড হচ্ছে, কিন্তু মাঝখানের ক্যারেক্টার গুলা বা সিম্বল গুলা কিন্তু কমন আগের স্টেপের সাথে। সো পুরাটা জিনিসের হ্যাশ ভ্যালু নতুন করে ক্যালকুলেট করার কোনো প্রয়োজন নাই। যে হ্যাশ ভ্যালুটা আমরা প্রথমবার পেয়েছি সেই থেকে আমরা পুরানো ক্যারেক্টারটার যে কন্ট্রিবিউশন ওইটা সাবস্ট্রাক্ট করব বা মাইনাস করব, আর নতুন যে ক্যারেক্টারটা অ্যাড হবে তার কন্ট্রিবিউশনটা অ্যাড করব বা যোগ করব। তাহলেই কিন্তু আমরা নতুন হ্যাশ ভ্যালুটা পেয়ে যাচ্ছি। এটাকে বলে রোলিং হ্যাশ। সো নর্মালি চিন্তা করা যে হ্যাশ করা মানে পুরাটা স্ট্রিং প্রসেস করতে হবে, সেইটার কোনো দরকার কিন্তু নাই। যদি আমরা পুরাটা স্ট্রিং প্রসেস করতাম তাহলে কিন্তু এই যে সেকেন্ড উইন্ডোর যারা কন্টেন্ট সবার জন্য ক্যালকুলেশন করা লাগতো, সেইটার কোনো প্রয়োজন আর থাকছে না। আমরা একটা ক্যালকুলেশন করব সাবস্ট্রাক্ট করার জন্য, আর একটা ক্যালকুলেশন করব ভ্যালু অ্যাড করার জন্য। এই 2টা ক্যালকুলেশন করলেই আমি কিন্তু টোটাল হ্যাশ ভ্যালুটা পেয়ে যাচ্ছি। টোটাল হ্যাশ ভ্যালু পাওয়ার জন্য যে আমাকে সবগুলা ক্যারেক্টার 1 বাই 1 প্রসেস করতে হবে তার কোনো প্রয়োজন আর থাকছে না। সো সবগুলা ক্যারেক্টার যদি প্রতিবার প্রসেস করা লাগতো তাহলে কিন্তু কমপ্লেক্সিটি বেসিক স্ট্রিং ম্যাচিং এর মতোই হতো। কিন্তু এইখানে প্যাটার্নের সাইজ 4 হোক, 40 হোক, ইভেন 40,000ই হোক, প্যাটার্নের সাইজ যখন আমরা শিফট করব পুরাটার ক্যালকুলেশনের কোনো নিড নাই। একটা ক্যালকুলেশন সাবট্রাকশনের জন্য আর একটা ক্যালকুলেশন এডিশনের জন্য, তাহলেই আমরা নতুন হ্যাশ ভ্যালুটা পেয়ে যাচ্ছি। বুঝতে পেরেছেন আইডিয়াটা? স্যার লাস্ট লাইনটা আরেকবার বলেন তো, শোনা যায়নি।
যখন আমরা প্যাটার্নটাকে শিফট করব তখন পুরাটা প্যাটার্নের জন্য হ্যাশ ভ্যালু ক্যালকুলেট করার কোনো প্রয়োজন নাই। আমরা যে পুরানো ক্যারেক্টার যাকে বাদ দিয়ে দিব উইন্ডো শিফট করলে তার কন্ট্রিবিউশনটা সাবস্ট্রাক্ট করব হ্যাশ ভ্যালু থেকে। আর যে নতুন ক্যারেক্টার অ্যাড হয়েছে কারেন্ট কনটেক্সট উইন্ডোতে তার কন্ট্রিবিউশনটা আমরা যোগ করব হ্যাশ ভ্যালুর সাথে। তাহলে প্যাটার্নের লেংথ 40 হোক আর 4000 হোক তাতে কোনো কিছু যায় আসে না। একটা সাবট্রাকশন অপারেশন আর একটা অ্যাডিশন অপারেশন, এই দুইটা কাজ করলেই আমরা শিফটেড উইন্ডো এর জন্য নতুন হ্যাশ ভ্যালু পাচ্ছি। সো পুরাটা হ্যাশ করার আর কোনো প্রয়োজন তাহলে থাকছে না। ওকে স্যার। তো এখন আপনাদের প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করেন। কারো কোনো প্রশ্ন বা কনফিউশন যদি থাকে কোশ্চেন করতে পারেন। স্যার যদি পসিবল হয় কয়টা আহ, যদি পসিবল হয় তাহলে কয়টা স্যার কোশ্চেন দিয়ে দিন, মানে কিভাবে কেমন কোশ্চেন আসতে পারে কয়টা জাস্ট রেফারেন্স কোশ্চেন, তাহলে একটু ভালো হতো স্যার। ও, ভালো হতো সেটা বুঝতে পেরেছি, কিন্তু সেইটা সুযোগ আসলে একটু কম। জি স্যার। যা আলোচনা করা হলো আজকের এই অনলাইন ক্লাসে তার ভেতর থেকেই সব আসবে। সো টেনশন করার কিছু নাই, পড়ে দেখতে পারেন। এইরকম কোশ্চেন হয়তো আপনাদের চোখের সামনে নাই, বাট আমি যা বললাম তার বাইরে থেকে কিছু আসবে না। সো আজকের ভিডিওটা ফলো করেন, যিনি রেকর্ড করেছেন বাকি সবার সাথে একটু শেয়ার করে দিয়েন, তাহলে যারা হয়তো জয়েন করতে পারে নাই তারাও দেখতে পারবে, আসলে শুনতে পারবে। সো প্রিপারেশন নিতে থাকেন। আমাদের এক্সামের ডেট কি বুধবার নাকি? জি স্যার। আচ্ছা, আমাদের তো আসলে ক্লাস টাইম হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট। সো এক্সামের টাইমে তো অ্যারাউন্ড 1 আওয়ার। সো সবাই হচ্ছে বিগিনিং টাইম থেকেই প্রেজেন্ট থাকেন, কারণ খুব একটা ওয়েট আসলে করা যাবে না পরীক্ষা স্টার্ট করার জন্য, কারণ ক্লাসের স্লটই 1 ঘন্টা 15 মিনিট। সো সবাই তাড়াতাড়ি প্রেজেন্ট থাকার চেষ্টা করেন, আর যা যা বললাম সেইভাবে প্রিপারেশন নেন। যা আমি বলি নাই তা থেকে কিছু আসবে না। সো অ্যাকর্ডিংলি প্রিপারেশন নেন, আশা করা যায় ভালোই করবেন সবাই। ওকে স্যার। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। যদি কোনো সমস্যা হয় আমার সাথে ওভার দি ফোন কন্ট্যাক্ট করেন, কোনো সমস্যা নাই। সামনে তাহলে আবার কথা হবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার।